দইয়ালা, দইয়ালা, ও দইয়ালা। এবার দইয়ালা বলছে, কি গো তুমি দই নেবে? অমল, কি করে নেব, আমার তো পয়সা নেই। অমল আর দইয়ালার এই সংলাপ আমরা ছোটোবেলা থেকে পড়েছি, জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তা একটা দইয়ালার সাথেও যে এভাবে কথা বলা যায় আমরা জেনেছিলাম, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দই যেন একটা রাজনৈতিক উপকরণ বা রাজনৈতিক ভাষণে পরিণত হয়েছে। এই অমল বাড়ি থেকে বেরোতে পারে না, কবিরাজ তাকে বারণ করেছে যে তার শরীর খারাপ, সে বাড়ির বাইরে যাবে না। তাই সে দইয়ালাকে জানিয়েছে, তোমাদের গ্রামে মনে হয় আমি গেছি, তোমাদের গ্রাম কোথায় গো? তখন দইয়ালা বলেছেন যে পাঁচমুড়া পাহাড়ের কাছে নিচে শিলা নদীর ধারে আমাদের গ্রাম, বড় বড় গাছ, লাল পাথরের রাস্তা, তুমি গেছো কখনো সেই গ্রামে? এরকম কথা হতে 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 যখন দইয়ালার কাছে অমল দইয়ালার সুরটা শিখতে চেয়েছিল, তখন সে বলেছিল, তুমি সুর শিখবে কেন, তুমি দই বিক্রি করবে কেন, বড় বড় বই পড়ে বড় মানুষ হবে। অমল বলেছিল সে দই বিক্রি করতে চায়, দই। তাহলে রবীন্দ্রনাথ কি বুঝেছিলেন? এই অমলের দইয়ের প্রীতি একসময় হুগলির রাজনৈতিক দলের ক্যান্ডিডেট রচনা ব্যানার্জির খুব প্রিয় হয়ে যাবে, জানি না। হয়তো এই কারণেই তিনি কবিগুরু বা ভবিষ্যৎ দ্রষ্টা। দই নিয়েও একটা কিছু লেখা লিখেছেন, যে লেখাটাকে সঙ্গী করে আজকে রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে। শুধু কিন্তু উত্তাল হচ্ছে, রচনা ব্যানার্জি যে কথাগুলো বলছেন দইকে নিয়ে, দইয়ের কথা বলতে গিয়ে তিনি একটা গরুর রচনা লিখে ফেলছেন। আর আমরা তো গান শুনেছি, নেপোই মারের দই, নেপোই মারের দই, সত্যিই তো দই এরকম একটা বিষয় যে দই নিয়ে কি করা যায় কি করা যায় না তাই নিয়ে অনেক কথা উঠেছে। তবে দইয়ের যে মেন উপকরণ সেটা হচ্ছে দুধ। দুধে নাকি সোনা আছে বলে একসময় বিজেপির নেতা বা বর্তমানে বিজেপি ক্যান্ডিডেট দিলীপ ঘোষ বলেছিলেন, দুধে নাকি সোনা আছে। সেই যে দুধে সোনা আছে, এই যে কথা, এই নিয়ে রাজ্য রাজনীতি আলোড়িত হয়েছিল। আবার নতুন করে শুনছি দই এমন খেতে, হুগলির দই এত ভালো খেতে, মানুষ নাকি ব্যাগে করে করে নিয়ে আসবে বলছে। তা দই নিয়ে এত চিন্তাভাবনা, তা আপনি শিল্প নিয়ে কেন কিছু বলছেন না? তিনি বলছেন, রচনা ব্যানার্জি বলছেন যে গরু ভালো ঘাস পাতা লতা পাতা খায়, তার জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ দুধ দেয়, সেই দুধ থেকে ভালো দই হয়। ভালো কথা। তা ঘাস লতা পাতা যে গরু খায় সেটা আমরা তো ছোটোবেলাতে শিখেছি, নতুন কি আছে দিদি? আমরা যখন গরুর রচনা লিখেছিলাম তখন আমরা এগুলো লিখেছি, গরুর দুটো শিং, দুটো চোখ, দুটো কান, চারটে পা, চারটে দুধের বাট, গরুর দুধ থেকে দই মিষ্টি তৈরি হয়, আমরা সব শিখেছি। কিন্তু আপনি নতুন করে কী শেখাবেন? আপনার কাছে মানুষ তো এটা প্রত্যাশা করেনি যে আপনি ঘুগনি আর দইয়ের রিভিউ দেবেন। এটা তো আপনার টেলিভিশন শো নয় যে আপনার দই সম্বন্ধে মহান বাণী মানুষ শুনবে। আপনি শিল্প নিয়ে কিছু বলুন, আপনার ভবিষ্যৎ প্রকল্প কী, আপনার ভবিষ্যতের কী স্বপ্ন মানুষের কাছে আপনি তুলে ধরছেন, যার ভিত্তিতে আপনি ভোট চাইবেন, আপনি সেসব কিছু বলছেন না। আপনি অমল ও দইয়ালাকে পার করে, মানে রবীন্দ্রনাথকে ছাপিয়ে গিয়ে আপনার দইকে আপনি প্রতিষ্ঠা দিচ্ছেন। এটা খুব লজ্জার। আপনি শুধু হুগলির মানুষকে অপমানিত করছেন না, আপনি রবীন্দ্রনাথকে অপমানিত করছেন। রবীন্দ্রনাথের অমল ও দইয়ালা একটা কালোজয়ী বিষয়, কালোজয়ী লেখা। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় স্কুল কলেজে অমল ও দইয়ালা নাটক করেছি। কিন্তু এই দই যে নতুন রূপে মানুষের কাছে আসতে পারে রাজনৈতিক একটা ইস্যু হিসেবে, সেটা আপনি চিনিয়ে দিয়েছেন। তবে আমার মনে হয় এই দই সম্বন্ধে আপনার জ্ঞান আপনার কাছে রাখুন। গরুর রচনা সবাই জানে। আপনি যদি কিছু করতে না পারেন, রচনা ব্যানার্জির রচনা কিন্তু মানুষ লিখবে। হুগলিতে আপনি গিয়ে নতুন দিশা দেখান, কিভাবে কর্মসংস্থান হতে পারে, কিভাবে একটা হুগলি বেল্টের, এই যে শিল্পাঞ্চল বেল্ট, এটা নিয়ে আপনার কি চিন্তাভাবনা, আপনি কি ধরনের পড়াশোনা করছেন হুগলির শিল্পাঞ্চলকে বড় করার জন্য। সেখানকার আগামী প্রজন্ম কি বছরের পর বছর, দিনের পর দিন ধরে তারা খালি চাষাবাসই করবেন? তারা কি শিল্পতে বা বড় কলকারখানায় কাজ করবেন না? তাদের নিয়ে ভাবনা চিন্তা করুন, এগুলো নিয়ে কথা বলুন। দই নিয়ে ঘুগনি নিয়ে কথা বলে কিছু হবে না।
আপনি যা কথা বলছেন, আপনার রাজনৈতিক গ্রুমিং আগে হওয়া দরকার ছিল। আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দলের উচিত যে কোনো সেলিব্রিটি ক্যান্ডিডেটকে একটা স্ট্রিম থেকে আরেকটা স্ট্রিমে নিয়ে আসার আগে তাদের গ্রুমিং দরকার, তাদের পড়াশোনা করানো দরকার। রচনা ব্যানার্জি হয়তো তার অন্যতম উদাহরণ। রচনা ব্যানার্জিকে যদি পড়াশোনা না করিয়ে ভোটে দাঁড় করিয়ে দেওয়া যায়, তাতে যা ফল হয় রচনা ব্যানার্জি কার্যক্ষেত্রে তাই করছেন। তিনি যদি জিতে যান আলাদা ব্যাপার, যদি না জেতেন তিনি সারা জীবনের জন্য হাস্যাস্পদ হয়েই থাকবেন। রচনা ব্যানার্জি তার নিজস্ব ক্যারিসম্যাটিক বা রাজনৈতিক ক্ষমতায় জিতবেন এটা কিন্তু নয়, যদি জেতেন তা জিতবেন মমতা ব্যানার্জির জন্য। কিন্তু রচনা ব্যানার্জি যে কথা বলছেন তাতে তার মধ্যে বালখিল্যপানা লুকিয়ে রয়েছে। তো বোকা বোকা কথা বলছেন। আপনি শিল্প নিয়ে কথা বলুন, আপনি গভর্নমেন্টের প্রকল্প নিয়ে কথা বলুন, আপনি দই নিয়ে কথা বলছেন, পুরো ব্যাপারটা কিন্তু নেপোয় মারি দই হয়ে যাচ্ছে। আপনি শিল্প নিয়ে কিছু ভাবছেন? সিঙ্গুরের মতো মাটিতে নতুন করে কি কিছু করা যায়? টাটারা চলে যাওয়ায় রাজ্যের শিল্পের ভাবমূর্তিতে যে আঘাত লেগেছে সেটাকে আপনি উন্নতি করতে পারবেন বা সেটা নিয়ে নতুন কোনো দিশা দেখাতে পারবেন? সেটা নিয়ে আপনার মুখে কোনো কথা নেই। কেন বলছেন না? আপনার দই খাওয়া, আপনার দই ভালো লাগা না ভালো লাগা, টক দই পছন্দ না মিষ্টি দই পছন্দ, কারোর কিচ্ছু যায় আসে না, যাবেও না। আপনি দই খান নিরালায় নিভৃত্তে, অমল দই খাক নিরালায় নিভৃত্তে, কিন্তু মানুষ কাজ চায়। আপনি পারবেন নতুন ইন্ডাস্ট্রি দিতে, মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে? হয়তো ভবিষ্যৎ কথা বলবে। আমরা এর আগে অনেক সেলিব্রিটিকে দেখেছি সংসদে গিয়ে তারা সেজে গুজে ছবি তুলেছে। আমি নুসরত জাহানের কথা বলছি। দল তাকে এবছর টিকিট দেয়নি, তাই নিয়ে তার খানিকটা গোসা হয়েছে। সে গোসা হোক, দল হয়তো ভালো বুঝেছে। মিমি চক্রবর্তী, তাকে দল টিকিট দেয়নি। তা আপনাকে দল ভরসা করে টিকিট দিয়েছে আর আপনি সেখানে গিয়ে আলফাল কথা বলছেন। দই খুব ভাল লেগেছে আর দই কেন ভালো হলো তার বিশ্লেষণ করছেন। তার বিশ্লেষণ করবেন না। আপনি কি করবেন আগামী দিনে, ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে, হুগলির মানুষকে নিয়ে আপনার কি চিন্তা সেটা তুলে ধরুন। তাহলে মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, ভালো থাকবে। আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।